হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমি তড়িৎ মাহাতো আর আপনারা দেখছেন আর্ট অ্যান্ড পুরুলিয়া। আজকে আমরা দেখব প্রাকৃতিক দৃশ্য বা ল্যান্ডস্কেপ কিভাবে আঁকা যায়। আমরা যখন কোনো আঁকাতে প্রধানত প্রাকৃতিক দৃশ্য দেখাই সেটাকেই ল্যান্ডস্কেপ ড্রয়িং বলি। সে খোলা ঘাসের সমতল ভূমি হতে পারে বা মরুভূমি, জঙ্গল, পাহাড়, নদী, সমুদ্র কিংবা শহরের দৃশ্যও হতে পারে। মানুষের বা জন্তু জানোয়ারের আকৃতিও দৃশ্যটাকে মনোরম করার জন্য সেই দৃশ্যে দেওয়া যেতে পারে, কিন্তু সেটা আঁকাটার মুখ্য আকর্ষণ নয়। ল্যান্ডস্কেপ সাধারণত রঙের সাথে আঁকাই বেশি ভালো লাগে, কিন্তু আজকে আমরা ল্যান্ডস্কেপ আঁকার কিছু সাধারণ তথ্য আর পদ্ধতি দেখব কালো গ্রাফাইট পেন্সিল দিয়েই। পরের ভিডিওটাতে আমি রঙিন পেন্সিল দিয়ে এই একই দৃশ্য আঁকব। আজকে আমরা দেখব কম্পোজিশন, ল্যান্ডস্কেপ আঁকার কিছু গুরুত্বপূর্ণ তথ্য, ল্যান্ডস্কেপ আঁকার বিষয়বস্তুগুলো আর পদ্ধতি, আঁকার পদক্ষেপ আর একটা প্রদর্শন। প্রথমে কম্পোজিশন দেখা যাক। আপনাদের প্রথম ল্যান্ডস্কেপ ড্রয়িংটা কি মনে আছে? আমার মনে হয় 99% জন আমরা এই সিনারিটা এঁকেছি। দুটো পাহাড় আর মাঝে সূর্য উঠছে আর সূর্যের থেকে ছটা বেরোচ্ছে। আর কেনই না আঁকবো না এই দৃশ্য? এই কম্পোজিশনের মধ্যে সরলতা আছে সমানতা আর একটা মন ভালো করে দেওয়ার বিষয়। আমরা সাধারণ কম্পোজিশন সম্বন্ধে আগেই জেনেছি, তাই আজকে আমরা শুধু ল্যান্ডস্কেপের কম্পোজিশনই দেখব। একটা ভালো কম্পোজিশন একটা বোরিং ড্রয়িংকেও দুর্দান্ত মজাদার করে তুলতে পারে, আবার খুব সুন্দরভাবে আঁকা ছবিও তেমন ভালো লাগবে না যদি কম্পোজিশনটা ভালো না হয়। ল্যান্ডস্কেপের কম্পোজিশনে অনেক সময় আমরা খুব বেশি ডিটেলকে বাদ দিয়ে একটা সুন্দর মনোরম দৃশ্য গড়ে তুলি। কোন কোন বস্তুগুলো রাখলে আর কোন কোন বস্তুগুলো বাদ দিলে সিনারিটা ভালো লাগবে কয়েকটা স্কেচ বানিয়ে দেখলেই বুঝতে পারা যায়। ল্যান্ডস্কেপ কম্পোজিশনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখা যাক। ফরম্যাট। ল্যান্ডস্কেপ বানাতে গেলে হরিজন্টাল ফরম্যাট, যেটাকে আমরা ল্যান্ডস্কেপ ফরম্যাটও বলে থাকি, সেটাতেই হতে হবে, তার কোনো মানে নেই। ভার্টিক্যাল বা স্কোয়ার ফরম্যাটও বানাতে পারা যায় যদি বিষয়বস্তু সেরকম থাকে। দৃশ্যের গঠন আর ছন্দ। দৃশ্যের গঠন আর ছন্দ যদি ভালো হয় আপনা আপনি সেটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে। প্রিন্সিপাল অফ থ্রিজ। যে কোনো প্রাকৃতিক দৃশ্যে যদি আমরা বিষয়বস্তুগুলোকে মোটামুটিভাবে তিনটে আলাদা আলাদা দলে ভাগ করতে পারি মাপ হিসেবে, যেমন বড়, মাঝারি আর ছোট, সেটা দেখতে বেশ মনোরম লাগবে। মেঘ, পাথর বা গাছও যদি এই 3 রকমের মাপের থাকে বেশ মানানসই আর দৃষ্টিমধুর লাগে। আর্মেচার। কম্পোজিশনের একেবারে সরল কাঠামোটাই আর্মেচার। শুধু একটা বা দুটো লাইন বা শেপ, যেমন এল শেপ বা এস শেপ কিংবা ত্রিভুজ, এই শেপের ওপরেই পুরো ল্যান্ডস্কেপটা গঠিত হয়। ভ্যালুর ব্যবহার। গাঢ় আর হালকার মিশ্রণ দিয়েও বেশ কম্পোজিশন বানাতে পারা যায়। বিভিন্ন আকারের আর বিভিন্ন কন্ট্রাস্টের বিষয়বস্তু দিয়ে দৃশ্যটা বানাতে পারা যায়। রুল অফ থার্ডস। রুল অফ থার্ডস একটা বেশ পপুলার পদ্ধতি, কিন্তু কখনো কখনো চমৎকার কম্পোজিশন বানাতে গেলে রুল ভাঙতেও হতে পারে। স্ট্রং ফোকাল পয়েন্ট। গ্রাফাইট বা চারকোল দিয়ে আঁকার সময় বেশি কন্ট্রাস্ট দিয়ে ফোকাল পয়েন্ট বানাতে পারা যায়, কিন্তু রঙের ব্যবহার করলে একেবারে আলাদা কাঠামোর বস্তু কিংবা আলাদা রং থাকলে ফোকাল পয়েন্টটা ভালো হয়। ভিউ ফাইন্ডার। ভালো দৃশ্য দেখে আমরা এতটাই মুগ্ধ হয়ে যাই যে প্রায় পুরো দৃশ্যটাকেই আমরা আমাদের আঁকার মধ্যে তুলে ধরতে চাই, কিন্তু সেটা তো অসম্ভব নয়। তাই একটা ভিউ ফাইন্ডার দিয়ে একটা দৃশ্যের পরিধি সীমিত করে দেওয়াটাই ভালো। কম্পোজিশনের কিছু ভুল যেগুলো দূরে রাখাই ভালো, সেগুলো হলো এমন কম্পোজিশন না করাই ভালো যেটাতে কোনো রাস্তা বা গাছের লাইন আমাদের দৃষ্টিকে ছবির বাইরে নিয়ে যাচ্ছে, বরং এমন কম্পোজিশন হওয়া উচিত যেটাতে দর্শকের দৃষ্টি ছবিটির মধ্যেই থাকতে সাহায্য করবে। ল্যান্ডস্কেপের মধ্যে যখন কোনো বড় ফিগার দিয়ে থাকি সেটার পোজ এমন হওয়া উচিত যাতে সিলুয়েট দেখেই ফিগারটাকে চিনতে পারা যায়। সেটাতে ফিগারের ওপর বেশি ডিটেলিং না করলেও যথেষ্ট হয়। ল্যান্ডস্কেপ ড্রয়িংয়ের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখে নেওয়া যাক। হরাইজন বা দিগন্ত রেখা। হরাইজন একটা ল্যান্ডস্কেপের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। সমস্ত অন্য বস্তুর অবস্থান হরাইজনের উপরে নির্ভর করে। হরাইজন লাইন কতটা উপরে বা নিচে তার উপরে বোঝা যায় যে ছবিটা মাটিকেন্দ্রিক হবে না আকাশকেন্দ্রিক হবে। ওপরের থেকে দেখলে বা খুব বেশি পাহাড় বা জঙ্গল থাকলে আমরা অনেক সময় হরাইজন লাইনটা আন্দাজ করতে পারি না, তখন একটা সরল পদ্ধতি অবলম্বন করতে পারেন।
একটা কয়েন একটা আঙ্গুলের উপরে রাখুন আর ধীরে ধীরে চোখের লেভেল অবধি ওঠান। শুরুতে কয়েনের ওপর ভাগটা বেশি দেখতে পাবেন, কিন্তু যেই ওপরে ওঠাতে থাকবেন ধীরে ধীরে ওপরের ভাগটা ছোট হতে থাকবে, আর এক সময় ওপর ভাগটা একেবারেই দেখা যাবে না, কয়েনটা একটা সরল রেখার মতো লাগবে। এই সময় কয়েনটা আপনার আই লেভেলে পৌঁছে গেছে। এখন দেখুন এই কয়েনের লাইনটা ল্যান্ডস্কেপের কোন অংশের সাথে মিলে যাচ্ছে, সেটাই হচ্ছে দিগন্ত রেখা বা হরাইজন। ভ্যালু, একবার কম্পোজিশন হয়ে গেলে পুরো সিনারিটাকে সরল আকার হিসেবে ভাগ করে নিলে ভালো হয়, সেগুলোর আকার আর ভ্যালুর আকার হিসেবে। আপনি যদি চোখগুলো ছোট ছোট করে দেখেন বা লাল রঙের চশমা পরে দেখেন, ভ্যালুগুলো স্পষ্টভাবে বুঝতে পারবেন কোনটা হালকা, কোনটা মাঝারি হালকা আর কোনটা গাঢ়। প্রথমে 3টে ভ্যালুতে ভাগ করাই ভালো, যদিও তাদের মাঝেও আরও অনেক ভ্যালু রয়েছে। ভ্যালুর কথা মনে রেখে সরলভাবে একটা লাইন ড্রয়িং বানিয়ে ফেলতে পারেন। সাধারণত দূরের বস্তুগুলো হয় হালকা আর কন্ট্রাস্ট কম হয়, মাঝামাঝিতে মাঝারি, আর পাশের বস্তুগুলো হয় গাঢ় আর কন্ট্রাস্ট অনেক বেশি। পার্সপেক্টিভ একটা ল্যান্ডস্কেপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যার দ্বারা আমরা সিনারিটাকে সত্যিকারের আর বিস্ময়নীয় করে তুলতে পারি। দূরত্ব দেখানোর জন্য বেশিরভাগ ল্যান্ডস্কেপেই আমরা 1 পয়েন্ট আর 2 পয়েন্ট পার্সপেক্টিভ হালকাভাবে ব্যবহার করতে পারি। তাছাড়া অ্যাটমসফেরিক পার্সপেক্টিভ দিয়েও ভ্যালু আর কন্ট্রাস্ট পরিবর্তন করে ভালোভাবে দূরত্ব বানাতে পারা যায়। এই পার্সপেক্টিভ, বিশেষ করে লিনিয়ার পার্সপেক্টিভ আর আলো আর ছায়ার প্রভাব বুঝতে গেলে একটা সাধারণ এক্সারসাইজ করতে পারেন। একটা সাদা কাগজের ওপরে আগে সমান্তরাল আর ওপর নিচ দুই দিকেই একই মাপের সমান্তরাল রেখা টানুন। যদি পৃথিবীটা চ্যাপ্টা হয় আর তার গায়ে এই রকম গ্রাফ আঁকি আর একেবারে উপর থেকে দেখি, তাহলে হয়তো এরকম দেখাবে। সমস্ত দাগগুলো সমান আকারের। এবারে কাগজটাকে এমনভাবে দুমড়ে মুচড়ে দিন যাতে মনে হয় যেন তার উপরে একটা পর্বত শ্রেণী রয়েছে। তারপর বিভিন্ন ডাইরেকশন আর অ্যাঙ্গেল থেকে রেখাগুলো দেখুন। বুঝতে পারবেন পার্সপেক্টিভের জন্য রেখাগুলো কিভাবে দূরের দিকে ছোট হয়ে যাচ্ছে, আর আলো আর ছায়ার প্রভাবটাও বুঝতে পারবেন। তাছাড়া এটার গায়ে যে কন্ট্রোল লাইনগুলো আছে তার উপরে কীরকম প্রভাব পড়ছে, কিভাবে বেঁকে যাচ্ছে সেটাও বুঝতে পারবেন। এই জন্যেই একই ল্যান্ডস্কেপ দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের দেখতে হয়। লাইটস অ্যান্ড শ্যাডোস, আলো আর ছায়া ভালোভাবে দেখিয়ে কোনো বস্তুর 3 ডাইমেনশনাল শেপ বোঝাতে পারা যায়। ছায়ার হার্ড এজ আর সফট এজ দিয়ে বস্তুর টেক্সচার আর সেটা শক্ত না নরম সেটাও বোঝাতে পারা যায়। ছবিকে জীবন্ত করে তুলতে হলে বস্তুর গায়ের উপরের ছায়া আর বস্তুর দ্বারা হওয়া ছায়া দুটোই ভালোভাবে দেখাতে পারা দরকার। আমি যখন কোনো ছবি আঁকি, ছবির ফ্রেমের বাইরে একটা সূর্য এঁকে নিই, যাতে সব সময় আমার মনে থাকে যে আলো কোন দিক থেকে আসছে। এটা আমি অনেক উপযোগী মনে করি। যদি আলাদা কোনো আলোর উৎস থাকে, সেই দিকে একটা ছোট আকারের সূর্য বা বাল্ব বানাতে পারা যায়। কন্ট্রাস্ট বদল করে একটা ড্রয়িংয়ের বস্তুর আয়তন আর গভীরত্ব দেখতে পারা যায়। কম কন্ট্রাস্ট কম গভীর, আর বেশি কন্ট্রাস্ট হয় বেশি গভীর। এবারে আমরা দেখব একটা ল্যান্ডস্কেপ সাধারণত কী কী উপাদান দিয়ে গঠিত হয়। গাছ বিভিন্ন আকার আর আয়তনের হতে পারে, আর সেগুলো আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা রকমের হয়। ভালো করে পর্যবেক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে দেখতে হবে যে গাছটার পুরোটার আকার কীরকম, তাছাড়া ডালগুলো আর পাতার গুচ্ছগুলোর আকার কীরকম, আর তাছাড়া তাদের ছায়াও খুব গুরুত্বপূর্ণ গাছটার একটা রূপ দেওয়ার জন্যে। সব গাছেরই নির্দিষ্ট রকমের ডালপালা আর আকার আর রং হয়। একটা রেন ফরেস্টে যে গাছগুলো পাওয়া যায় সেগুলো হয় সম্পূর্ণ আলাদা পাহাড়ের বা মরুভূমির বা জলা জায়গার গাছের থেকে। তাছাড়া বিভিন্ন ঋতুতে গাছের আকার আর রঙের অনেক পরিবর্তন দেখা যায়। গাছ আঁকার সময় এই গুণগুলো মনে রাখা খুবই প্রয়োজনীয়। পুরো ল্যান্ডস্কেপটাতে যে ঋতু দেখাতে চাইছি, গাছগুলোর চরিত্রও সেই ঋতুর সাথে খাপ খাওয়া দরকার। আকাশ আর মেঘ, ছবি আঁকাতে আকাশের ভূমিকা অনেক বেশি। আকাশের আলোর অবস্থা নির্ধারণ করে নিচের মাটি, পাহাড় বা নদীর রং আর ছায়া কীরকম হবে। মেঘের আকার আর রঙের তারতম্য দেখতে পাওয়া যায় অবস্থান, ঋতু আর সময় হিসেবে। বরফ আঁকাও অনেকেরই খুব পছন্দের বিষয়, কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে বরফের জায়গায় অন্যান্য বস্তুগুলোও যেমন গাছপালা যেন মানানসই হয়।
একটা রেন ফরেস্টে নিশ্চয়ই আপনি বরফ দেখতে পাবেন না, তাই গাছগুলোও পাহাড়ি বা উঁচু জায়গার গাছ যেন হয়। পাহাড় পাহাড় ছাড়া ল্যান্ডস্কেপ খুব খালি খালি লাগে, তাই পাহাড় ল্যান্ডস্কেপের এক অভিন্ন অঙ্গ। পাহাড়ের গায়ের আলো আর ছায়া দেখিয়ে সেগুলোর দূরত্ব, আকার আর আয়তন বোঝাতে পারা যায়। জল জল সাধারণত ল্যান্ডের সাথেই হয়, যেমন লেক বা নদী, কিন্তু ল্যান্ড নাও থাকতে পারে, যেমন খোলা সমুদ্র। জল আঁকতে গেলে জলের গুণবত্তা, তার আকার, প্রতিচ্ছবি এইসব জানা খুবই দরকার। তাছাড়া জলের ছটপটে চরিত্র দেখাতে গেলে সেটার মুভমেন্ট দেখাতে পারা খুবই জরুরি, যেমন সমুদ্রের আছড়ে খাওয়া ঢেউ বা জলপ্রপাত। পাথর আর ঘাস সাধারণত পাথর, ঘাস আর ঝোপঝাড় একটা ল্যান্ডস্কেপের শূন্যস্থানগুলো পূরণ করে সম্পূর্ণ করে তোলে, কিন্তু সেগুলো এমনভাবে বানাতে হবে যাতে পুরো সিনারিটার সাথে খাপ খেয়ে মানানসই হয়। ঘর বা কুঁড়ে ঘর ল্যান্ডস্কেপের মধ্যে একটা ঘর থাকলে দৃশ্যটা বেশ মনোরম লাগে আর সেটাকে ফোকাল পয়েন্টও বানাতে পারা যায়, কিন্তু এখানেও বাকি বস্তুগুলোর পরিবেশের সাথে মানানসই আকৃতির ঘরই বানাতে হবে। ফাঁকা মাঠের মধ্যে মাল্টি স্টোরিড বিল্ডিং ভালো লাগবে না। মানব আকৃতি বা পশু পাখির আকৃতি যে কোনো জীবন্ত আকৃতি দৃশ্যকে জীবন্ত করতে অনেক সাহায্য করে, কিন্তু সেগুলোর আনুপাতিক আকার আর আয়তন খেয়াল রাখতে হবে। এবারে আমি আপনাদেরকে একটা সরল ল্যান্ডস্কেপ বানিয়ে দেখাবো, যেটাতে থাকবে জল, পাহাড়, রাস্তা এইসব। লিনিয়ার আর অ্যাটমসফিয়ারিক পার্সপেক্টিভও ব্যবহার করব দূরত্ব দেখানোর জন্য।
সংক্ষিপ্তভাবে দেখলাম আমরা ল্যান্ডস্কেপ কিভাবে আঁকতে পারা যায়। ল্যান্ডস্কেপ আঁকা রপ্ত করার জন্য আপনাকে বিভিন্ন আইডিয়ার সাথে অভ্যাস করতে হবে। পরের ভিডিওতে আমি রঙিন পেন্সিলের ব্যবহার সম্বন্ধে বলবো। সাধারণ ছবি আঁকার অনেকগুলো বিষয় এখনও বাকি আছে, যেমন পশু বা পাখি আঁকা, ফুল আঁকা, কার্টুন আঁকা ইত্যাদি। কিন্তু এগুলো দেখব কিভাবে কভার করা যায় পরে। হয়তো রঙিন মিডিয়ামের সাথেই করব, কিংবা আলাদাভাবে পেন্সিল দিয়ে ভিডিওগুলো বানাবো। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।